যদি আমি নাকি আপনি? এত বেশি বুঝতে কে বলেছে আপনাকে? সবসময় বেশি বোঝেন, ইন্টারন্যাশনাল খারুশ আপনি। তিতিকা রেহেন অভিব্যক্তিতে আদিদের কপাল কুঁচকে যায়। বিস্ময়ে সে চোখ মুখ কুচকি স্তব্ধ স্বরে আওড়ায়। কি? তিতিকা আর কথা বাড়ায় না, চোখ মুখ কুচকে আদিরকে এক প্রকার ঠেলে সরিয়ে বলল, কিছু না, সরুন এখান থেকে। আদিরও তৎক্ষণাৎ তটস্থ হয়ে তিতিকা হতে সরে আসে। দ্রুত উঠে দাঁড়িয়ে জামা কাপড় ঝাড়তে শুরু করে। বেশ ভালোই ধুলো জেগেছে গায়ে। তিতিকা আনমনে সেসব জেড়ে দিতে হাত বাড়িয়েও থেমে যায়। নিজেকে তটস্থ করে চুপটি করে দাঁড়িয়ে থাকে। এদিকে আদিরের আর এক মুহূর্ত থাকার কোনো ইচ্ছে নেই। কোনো মতে তিতিকার কাছ থেকে বিদায় নিয়েই তার বাড়ি ছেড়ে চলে যায়। আদির চলে যেতে তিতিকা হাঁপ ছেড়ে শ্বাস ফেলে। পরক্ষণে পিছন ফিরে বিছানার উপরে থাকা এক গাদা ব্যাগের দিকে তাকিয়ে ভারী দীর্ঘশ্বাস ফেলে। সময় করে তিতিকা রাতের মধ্যে একে একে সবগুলো ব্যাগ খুলে দেখতে থাকে। জামা কাপড় হতে প্রত্যেকটা জুতো জোড়া সবই মারাত্মক সুন্দর। তিতিকা সবগুলো জামা একবার নিজের গায়ে লাগিয়ে বোঝার চেষ্টা করে তাকে দেখতে ঠিক কেমন লাগছে, কিন্তু এর স্পষ্ট অনুভূতি সে অনুভব করতে পারছে না। পরে ঘরে কোনো আয়না না থাকায় অনুমানে সে ভেবে নেয় সবগুলো জামাই বেশ সুন্দর। শেষে আনমনে মুচকি হেসে আওড়ায়, খারুশটার বেশ পছন্দ মারাত্মক। অতঃপর তিতিকা সব কিছুই আনমনে গুছিয়ে রাখে। আর এরই মধ্যে তার নজর হতে বেরিয়ে যায় আদিরের দেওয়া সেই বিশেষ কালো রঙের ব্যাগটা। এত কিছুর মাঝে সে সেই ব্যাগটার কথাই ভুলেই যায়। বেলা দুপুর 1:30। ভার্সিটি শেষে খোলা মাঠের মধ্যে এদিক সেদিক হেঁটে বেড়াচ্ছে তিতিকা। এখান থেকে অফিসে যাওয়ার জন্য সে প্রায় উদ্বিগ্ন। তবে অফিস শুরু হতে আরও বেশ কিছুটা দেরি আছে, তাই সে এখানেই ঘুরঘুর করছে। নয়তো অফিসের কথা বলার মতো তেমন কেউই নেই। যারা নামের মেয়েটাকে ভালো ভেবেছিল, অথচ সেও বাকিদের মতোই। তিতিকার চিন্তাভাবনা মাঝে আচমকা তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই তিতিকার কপাল কুঁচকে যায়। নাম্বারটা সেভ করা নেই ফোনে। হঠাৎই অপরিচিত নাম্বারটা কার? তিতিকা কিছুটা দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। আমি তিতিকা বলছি, আপনি কে? ফোনের অপর প্রান্তে থাকা আদির কিছু বলার পূর্বেই থেমে যায়। কপাল কুঁচকে সেই গম্ভীর স্বরে বলল, আপনি আমার ফোন নাম্বার সেভ করেননি? আচমকা আদিরের কণ্ঠস্বরে তিতিকা কিঞ্চিত চমকায়। এই লোক আবার তাকে কেন ফোন করেছে, তাও এই সময়ে? আপনি কি আদির জায়ান, নাকি আমার ভুল হচ্ছে? তিতিকা রেহেন অভিব্যক্তিতে আদির বেশ অবাক হলো। কিছুটা রুক্ষ স্বরে সে তিতিকার উদ্দেশ্য বলল, একে তো ফোন নাম্বার সেভ করেননি, তার উপর আমাকে নিয়েও আপনার সন্দেহ? তিতিকা এবার আশ্বস্ত হয়। এটাই তার খারুশ রায়ন চৌধুরী। কথার ভঙ্গিতেই তা স্পষ্ট। আবার তার সালামের উত্তরও দেয়নি। অসভ্য লোক। হঠাৎ সালামের বিষয় মাথায় আসতে তিতিকা সরাসরি আদিরের উদ্দেশ্য বলল, এই আপনি আমার সালামের উত্তর দেননি। আচ্ছা, আপনি কি একটু সভ্য মানুষের মতো চলতে পারেন না? খ্রিস্টান কিংবা চাইনিজ নাকি আপনি? ওই চাইনিজদের মতো ইঁদুর ভাদুর ব্যাং খান? জাস্ট শাট আপ। পাগল হয়ে গিয়েছেন? কী সব বাজে বকছেন? তো আর কি বলবো শুনি? এখন অবধি আপনাকে সালাম কালাম করতে দেখিনি। ওই শাহবাগের মডার্ন নাকি নাস্তিক নন তো আপনি? তৃতি, এবার কিন্তু খুব বেশি হচ্ছে। কম বেশির কথা জানি না, আমার সালামের উত্তর দিন। এমনিতেই জীবনে শান্তি নেই। তিতিকে এসব কথার সাথে আদির আর না পেরে বলল, ওয়ালাইকুম আসসালাম। আদিরের এমন কথায় তিতিকা বিস্তৃত মুচকি হেসে সে ফোনের উপাস হতেই আওড়ায়, মাশাআল্লাহ। তবে হ্যাঁ, ছোট হোক বা বড়, এখন হতে আপনাকে যেন সবাইকে সালাম দিতে দেখি। এত অসভ্য মানুষও আজকাল হয়। আদির শুধু কোনো মতো দাঁত চেপে কথাগুলো সহ্য করে এবং চাপা স্বরে বলে, এখন কাজের কথা শুনুন। আদিরের কণ্ঠে তিতিকা তটস্থ হয়। সেও গম্ভীর ভঙ্গিতে বলল, জি বলুন। আপনি এখনো ভার্সিটিতে? জি। যেখানে আছেন ওখানেই থাকবেন, আমি আপনাকে নিতে আসছি। আচমকা আদিরের এহেন অভিব্যক্তিতে তিতিকার কপাল কুঁচকে বলল, কি আশ্চর্য, আপনি কেন আমাকে নিতে আসছেন? এখন তো অফিসের সময় হয়নি। কেন? আমার সাথে আপনার অফিসে যেতে আপনার কোনো সমস্যা হচ্ছে? গম্ভীর কথার স্বরে তিতিকে কিছুটা ইতস্তভাবে আওড়ায়, না সমস্যা নেই, কিন্তু আপনি কেন আমার জন্য এসব কষ্ট করতে যাবেন? আমি মোটেও আপনার জন্য কোনো কষ্ট করছি না। আপনার ভার্সিটির পাশেই আমার আজ কাজ ছিল, ভাবলাম যাওয়ার পথে আপনাকে নিয়ে যাই।
আদিরে রেহেন নির্বিকার অভিব্যক্তিতে তিতিকার কথা বাড়ায় না, আলতো স্বরে জবাব দেয়, ঠিক আছে, আসুন। এ বলেই সে ফোনটা রেখে দেয়। অতঃপর দীর্ঘশ্বাস পেলে মলিনভাবে মুচকি হাসে। মনটা আজ বেশ ভালোই তার। পরনে আদিরের পছন্দে করে কিনে দেওয়া ডার্ক ব্রাউন কালারের সিম্পল একটা কুর্তি, একপাশে ঝুলিয়ে রাখা ফর্সাতকে বেশ মানিয়েছে তাকে। অত্যধিক রোদে খোলা চুলগুলো আলগোছে বেঁধে একখান খোপা করেছে, অথচ তা ডিলে হয়ে খসে পড়তে নিয়েছে। অথচ তিতিকার সেসবে কোনো খেয়াল নেই। সে আনমনে কিছু ভেবে চলেছে, অথচ দূর হতে রোদের মধ্যে তিতিকা যেন এক প্রকার ঝলঝল করছে। রোদের তাপে পরশা গাল, নাক ও গলা লাল হয়ে উঠেছে, দেখতেও বেশ আকর্ষণীয়। এমনই মনোমাস্তব নিয়ে দূর হতে তাকে চেয়ে দেখছিল এক বলিষ্ঠ দেহের যুবক। হরনা ব্রাউন কালারের শার্ট, কালো প্যান্ট, একজাক সিল্কি চুল, তরুণীদের নজরে যাকে একদম পারফেক্ট প্রেমিক পুরুষ বলা চলে। ছেলেটি দূর হতে কিছুক্ষণ তিতিকাকে এক নজরে চেয়ে দেখার পর তার দিকে এগিয়ে যায়। আচমকা কোনো ছেলেকে তার কাছে দেখে তিতিকা শুরুতে কিছুটা চমকে উঠল, পরক্ষণেই খেয়াল করে সেই ব্যক্তিকে চেনে। এটা আর কেউ নয়, সেই সিনিয়রদের দলেরই একজন। আচমকেনাকে দেখে তিতিকা শুরুতে কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে তটস্থ করে দৃঢ় রাখে। হাই, তুমি এখানে একা একা কি করছো? ছেলেটির এহেন অমায়িক ব্যবহারে তিতিকা কিছুটা অবাক হলো। আগের বার তো তাকে কি সব হুমকি ধুমকি দিল, অথচ আজ তিতিকার কপাল কুঁচকে যায়। ছেলেটির দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, আমি আগেই বলে দিচ্ছি, আবারও যদি আমার সাথে কোনো বাজে কিছু করা হয় তাহলে আমি কিন্তু স্যারকে গিয়ে বলে দেব। তিতিকার এহেন কথায় ছেলেটি হেসে ফেলে। তার হাসিতে তিতিকা কপাল আরও বেশি কুঁচকে যায়। চিন্তা নেই, তোমাকে কিচ্ছু করা হবে না। আর সেদিনের জন্য সরি। তিতিকা বুঝতে পারছে না এই লোকের কি হয়েছে। কথা শুনতে বেশ অদ্ভুত লাগছে। এত ভালো মানুষই তার কাছে খানিকটা সন্দেহজনক। তবুও সে কিছু বলার পূর্বে ব্যক্তিটি আবারও বলল, আমার নাম রাফসান হক, আর তুমি তিতিকা, তাই তো? তিতিকা বেশ ইতস্ত সন্ধিয়ান দৃষ্টিতে রাফসানকে দেখে। এমনিতে তো এখন ভালোই মনে হচ্ছে, তবে কোনো এক কিন্তু রয়েই যায়। আপনি কি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারি? কেমন সাহায্য করতে চাইছো? না মানে আমি হঠাৎ আমার কাছে এসেছেন। তিতিকার অভিব্যক্তি রাফসান খানিকটা মুচকি হেসে বলল, এমনি পরিচিত হতে এলাম। কিন্তু পরিচয় তো আমরা সেদিনই হয়েছি। হ্যাঁ হয়েছি, কিন্তু ওটা তো শুধু ভার্সিটি সিনিয়র হিসেবে, বন্ধু হিসেবে হয়নি। রাফসানের কথায় তিতিকার হাবভাব গম্ভীর হয়। এই লোক বলে কি তার বন্ধু হতে এসেছে? এখন অবধি ভার্সিটিতে একটা বান্ধবী জুটাতে পারেনি, সেখানে সিনিয়র হয়ে ইনি এসেছে তার বন্ধু হতে। তিতিকা খানিকটা সময় নিয়ে কিছু একটা ভাবতে লাগলো। পরক্ষণে কিছু বলতে নিবে, তৎক্ষণাৎ রাফসান বলে ওঠে, এত দ্বিধাদ্বন্দ্বে কিছু নেই। ভার্সিটিতে সিনিয়র জুনিয়রদের মধ্যে বন্ধুত্ব স্বাভাবিক বিষয়। তিতিকা আর কিছু ভালে না, সে বলবে কি তাই বুঝতে পারছে না। আপাতত এই লোকের সামনে থেকে সরতে ইচ্ছে করছে, কিন্তু একবারেই কিছু বললেও না জানি নতুন কোন সমস্যায় জুটে যায়। এদিকে ভার্সিটির গেটের বাহির হতে তাকিয়ে রয়েছে একজোড়া গম্ভীর চোখ। সাদা কালো রঙের চকচকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তিতিকার জন্য অপেক্ষা করছিল আদির রায়ান। আশেপাশে ফিরে তিতিকাকে খোঁজার চেষ্টা চলছিল এবং শেষমেশ মাঠের একপাশে তার দেখাও মিলে যায়। কিন্তু সেই মুহূর্তে আবার নজরে পড়ে এই অপরিচিত ছেলেকে, যাকে তিতিকার সাথে এত হেসে কথা বলতে দেখে সে বেশ অবাক হয়। আচমকা তার কপালে কয়েকখান বাজ পড়ে। শটানভাবে দাঁড়িয়ে দূর হতে সবটাই দেখে আদিন। একটা সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে খানিকটা আগ্রহ নিয়েই তাদের দিকে এগিয়ে যায়। তিতিকার বেখেয়ালিতে আদির তার নজরে পড়ে না, তবে আদিরের ভাবগতিক বেশ গম্ভীর। দুজনের কথার মাঝে আচমকা আদির ফাঁস হতে তিতিকাকে ডাকে, তৃতি। হঠাৎ পরিচিত গম্ভীর কণ্ঠস্বরে তিতিকা চমকে ওঠে। কণ্ঠ তো নয়, যেন কারো কর্কশ দমক। নিমিষেই তিতিকে ফাঁসে ফিরে তাকিয়ে দেখে তাদের থেকে কিছুটা দূরে আদির দাঁড়িয়ে রয়েছে, সেই চিরচেনা গাম্ভীর্যতা নিয়ে। তিতিকার পাশাপাশি রাফসানও তার দিকে ফিরে তাকায়, কিন্তু সে বুঝতে পারে না এই লোকটি আদতে কে। অবশ্য তিতিকা তার দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, আপনি হঠাৎ এখানে? আদি তিতিকার দিকে এক পলক সে পরক্ষণে নিরেট স্বরে বলল, ফোন করে বলেছিলাম। নিমেষে তিতিকার কিছুক্ষণ আগের কথা মনে পড়ল, একই সাথে নিজের মন বুলা স্বভাবের কারণে বেশ বিরক্ত হলো। তবুও সে আনমনে হেসে বলল, ও সরি।
আমি ভুলে গিয়েছিলাম। এরই মাঝে রাফসান তাদের দিকে এগিয়ে আসে। সে দূরে থাকায় তাদের এই সামান্য কথাবার্তাগুলো ঠিকঠাক শুনতে পায়নি, যার ফলে আগে ফার্স্ট না ভেবে রাফসান বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি তিতিকার বাবা? রাফসানের এহেন কথায় আদি সম্পূর্ণ স্তব্ধ। অন্যদিকে তিতিকা বিস্মিত হলেও পরক্ষণেই কেস উঠল। অজান্তে তার হাসি পাচ্ছে। সে না চাইতেও মিটমিট করে হেসে ফেলে, যা রাফসানের নজরে পড়তেই সে ভাবে হয়তো সব কিছু বলে ফেলেছে, ভুল কিছু বলে ফেলেছে। এভাবে বলা উচিত হয়নি, যে কারণে সে গম্ভীর মূর্তি নিয়ে দাঁড়িয়ে থাকা আদিরের উদ্দেশ্যে আওড়ায়, আম সরি, আই থিঙ্ক আপনি ওর আঙ্কেল? ভুল কিছু বললে আম রিয়েলি সরি। আদির আর কিছুই বলে না। সে ভারী শ্বাস ফেলে সরাসরি তিতিকার দিকে তাকিয়ে আওড়ায়, আমি গাড়ির কাছে যাচ্ছি, দ্রুত আসুন। শেষবেলায় আদিরের আপনি সম্বোধনে রাফসান বেশ অবাক হলো। এই লোক আদিত্য তিতিকার কে? সে তিতিকাকে আরও কিছু জিজ্ঞেস করবে, ততক্ষণে আদির পেছনে ঘুরে গাড়ির দিকে পা বাড়িয়েছে। একই সাথে তিতিকাও তার পেছনে পেছনে হেঁটে চলেছে। যেতে যেতেই একবার পেছনে গাড় ঘুরিয়ে রাফসানের উদ্দেশ্যে ইশারায় ও আলতস্বরে আওড়ায়, ভালো থাকবেন রাফসান ভাই, পরে কথা হচ্ছে। এই বলে সেও আদিরের সাথে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করে, কিন্তু তিতিকা খেয়াল করলো এই লোক বেশ জোরে জোরে পা ফেলে হাঁটছে। হঠাৎ এত জোরে হাঁটার মতো কি হয়েছে শুনি? আদিরের সাথে পা মেলাতে গেলে তো তিতিকার কতবার উষ্টা খেয়ে নিচে পড়বে, তার ধারণা কি আদিরের আছে? হয়তো বা নেই, কারণ উনি তো আশেপাশেও তাকাচ্ছে না। কে বাঁচলো আর কে মরলো? অন্যদিকে পেছন হতে দুজনকে চেয়ে দেখতে থাকে রাফসান। তার পাশে তার আরও বন্ধুরা এসে দাঁড়িয়েছে। সেও তিতিকার আদিরের দিকে চেয়ে রাফসানের উদ্দেশ্যে বলল, মায়াটা হেব্বি মায়েরি, প্রেমে টেমে পড়লি নাকি শুধু খাওয়ার চিন্তায় আছিস? ছেলেটির কথায় রাফসান মুখ ফিরিয়ে একবার তাকে দেখে মৃদু হাসে, তবে কিছুই বলে না। তার হাসিতে ছেলেটিও কি যেন আন্দাজ করে হেসে উঠে বলে, হুয়ে ম্যান ইউ লাভ। তার কথায় রাফসানও হেসে ওঠে। শেষবারের মতো তিতিকার দিকে চেয়ে বলল, মেয়েটা সুন্দর, কিন্তু ম্যান ইন লাভ বলে কিছু হয় না, ওটাকে শিয়ালের মুরগি ধরার আগ মুহূর্তে বলে। এই বলে রাফসান শয়তানি হাসিতে উচ্চস্বরে হেসে ফেলল। তার সাথে সাথে পাশের ছেলেটাও হেসে উঠল। আদির প্রচণ্ড গাম্ভীর্যের সাথে ড্রাইভিং করছে। আশেপাশে তাকানোর মতো ন্যূনতম সময় যেন তার নেই। এদিকে তিতিকে চুপচাপ বসে থাকতে চেয়েও পারছে না। সে তো বেশ পুরপুরে মেজাজেই রয়েছে। এরই মেজে সে আদিরের উদ্দেশ্য বলল, আচ্ছা আপনি তো আজ আমায় দেখলেনও না। আচমকা এহেন কথায় আদির কিছুটা অবাক হলো। শয়তান নজর সম্মুখের পথেই রেখে গম্ভীর স্বরে বলল, আপনাকে দেখার কি আছে? আদিরের এহেন কথায় তিতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। মুখ বাঁকিয়ে সে আদিরের উদ্দেশ্যে রুক্ষ স্বরে আওড়ায়, আমার চেহারা দেখতে বলিনি, শখ করে এতগুলো জামা কিনে দিলেন, অথচ বললেন না আমাকে দেখতে কেমন লাগছে। এই পর্যায়ে আদির আচমকা গাড়ি থামিয়ে দেয়। হঠাৎ তার গাড়ি থামানোয় তিতিকে বেশ অবাক হলো। সে দ্রুত ব্রু কুঁচকে আদিরের দিকে তাকায়। একই সাথে আদিরও ভারী শ্বাস ফেলে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। আচমকা দুজনের চোখাচোখিতে তিতিকে মৃদু চমকে উঠল। আদির থেকে সম্পূর্ণ নির্বিকার। তার পাশে বসা এই অল্প বয়সী তরুণীর মাধুর্য আদিরও স্বল্প সময়ে বেখেয়ালিতে হারিয়ে যায়। পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে তিতিকে আরও একবার আগাগোড়া পরখ করে আওড়ায়, ইউ আর লুকিং সো প্রিটি। এই বলে সে পুনরায় সামনের দিকে মুখ ফিরিয়ে নেয়। এদিকে তিতিকা কিছুটা ইতস্তবোধ করলো। সে চুপটি করে বসে থাকে, আগ বাড়িয়ে বলে যে সে মুসিবতে পড়ে গেল। অবশ্য আদিরকে এসব বিষয় বলতেই বা কেন গেল, বেশ আশ্চর্যের বিষয়। সে কি আদিরের সাথে একটু বেশি খোলামেলা আচরণ করছে না? যত যাই হোক, লোকটা তো তার কত বড়, এত বেশি ক্লোজ হওয়ার মতো বিষয় নেই। এইসব বিষয় ভাবতে ভাবতে তিতিকা ভারী শ্বাস ফেলে। এদিকে আদির পড়ে যায় নতুন বিপত্তিতে। 2 মিনিটের জন্য গাড়ি থামিয়ে এবার সোজা জ্যামে আটকে গেল। সে বিরক্ত হতে আচমকা তার মুখ থেকে অস্ফুট স্বরে বিরক্তির আওয়াজ বেরিয়ে এলো। এতে তিতিকা তার পাশে ফিরে তাকাতেই বুঝলো আজ অফিস যেতে যেতে দুপুর গড়িয়ে বিকেলে হতে সময় লাগবে না। রাস্তার এক কিনারায় এভাবে মিনিটের পর মিনিট নিস্তব্ধ হয়ে গাড়িটি দাঁড়িয়ে রইল। আদিরের মাঝে বিশেষ কোনো পরিবর্তন না হলে তিতিকা বেশ অস্থির হয়ে উঠেছে এইটুকু সময়ে। এভাবে চুপচাপ আর কতক্ষণ বসে থাকা যায়, এই ভাবনায় সে আদিরের উদ্দেশ্য বলল, আর কতক্ষণ? আদির তার দিকে এক পলক সে পরক্ষণেই রুক্ষ স্বরে জবাব দেয়, হেলিকপ্টার আনবো? এহেন কথায় তিতিকা কপাল কুঁচকে যায়। সে খানিকটা সন্ধিহান স্বরে আদিরের উদ্দেশ্যে বলল, আপনি কি রেগে আছেন?
আদির কিছু না বলে চুপচাপ বসে থাকে। মেজাজ তার সত্যি খিটখিটে হয়ে আছে। এরই মধ্যে তিতিকে কিছু একটা ভেবে নিয়ে মৃদু মুচকি হাসে, যা ফ্রন্ট মিররে আদিরের নজরে ঠিকই ধরা পড়ে। তিতিকে কিছু বলার আগে আদি তার উদ্দেশ্য বলল, হাসছেন কেন? তিতিকা আরও কিছুটা বিস্তৃত হেসে নিজেকে তটস্থ করে বলল, না এমনি। ওই ছেলেটা কে হয় আপনার? তিতিকা খানিক ভাবুক স্বরে বলল, কোন ছেলেটা? কিছুক্ষণ আগে যার সাথে হেসে হেসে কথা বলছিলেন। আদিরের এহেন গম্ভীর কণ্ঠস্বরে তিতিকে বুঝে যায় আদির সেই বিষয়টা নিয়েই রেগে আছে, কিন্তু এতে যেন তার আরও বেশি হাসি পেল। তবুও নিজেকে সামনে নিয়ে বলল, ভার্সিটির সিনিয়র, আপনার সাথে তার কি কাজ? বন্ধু হতে এসেছিল। তিতিকা রেহেন নির্বিকের কথায় আদির কপাল কুঁচকে তার দিকে ফিরে তাকায়। গাড়ির স্টিয়ারিংয়ে এক হাত রেখে এক প্রকার তিতিকার দিকে কাত হয়ে বসে, অথচ তিতিকার মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই। সে সম্পূর্ণ স্বাভাবিক, একই সাথে অজান্তেই মিটমিট করে হাসছে। তার এই অনবরত হাসিতে আদিরের কপাল আরও বেশি কুঁচকে যায়। এমন পরিস্থিতিতে সে ভ্রু উচিত কিঞ্চিত তাচ্ছিল্যের সহিত মৃদু হাসে। পরক্ষণে বারেক কিশোরে তিতিকার উদ্দেশ্য বলে, ভার্সিটির সিনিয়র এসেছে আপনার বন্ধু হতে? হ্যাঁ। পুনরায় তিতিকার স্বাভাবিক অভিব্যক্তি। আদিরের সর্বত্র রাগ তীর তীর করে বাড়ছে, আর তিতিকা যেন সব ভুলেও বং ধরে বসে রয়েছে। এদিকে আদির দাঁতের সাথে দাঁত পেশে আরও এক পলক তিতিকাকে দেখে নেয়। পরক্ষণে নজরটা সামনের দিকে ফিরিয়ে আওড়ায়, এসব থার্ড ক্লাসদের প্রেম বানানোর প্রয়োজন নেই। কি বললেন? থার্ড ক্লাস? রাফসান ভাই তো দেখলাম বেশ হ্যান্ডসাম, খারাপ না তো? তিতিকার ইচ্ছাকৃত আগ বাড়িয়ে এসব কথা বলায় আদিরের মেজাজ আরও বেশি খারাপ হলো। সে ভারী শ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে চাপা সরে বলল, হ্যান্ডসাম? আদিরের ইচ্ছে করছে একসাথে অনেক কিছু বলতে, কিন্তু সে প্রতিবারই নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টাই রয়েছে। কেননা হুটহাট এসব বিষয়ে ছেলে মানুষের কথাবার্তা বলার মতো ব্যক্তি তো সে নয়। কিন্তু মন মস্তিষ্ক তো আজ তার নিজের নিয়ন্ত্রণে নেই। এদিকে তিতিকাও যেন আদা জল খেয়ে তার পেছনে লেগেছে। আদির কিছুক্ষণ চুপ থেকে পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে তিতিকার উদ্দেশ্য বলল, আপনার বয়স কত? তিতিকা কিঞ্চিত কপাল কুঁচকে বলল, কেন? জিজ্ঞেস করেছি যখন, তবে উত্তর দিন। মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, আপনি জানেন না? তৃতি, মস্করা করবে না। তিতিকা চোখ মুখ কুঁচকে আওড়ায়, 18 পেরিয়েছে, কয়েক মাস হলো, 18.5 বলাই যায়। তিতিকা রেহেন কথায় আদির ভারী শ্বাস ফেলে বলল, এবার বলুন, আমাকে কি আপনার বাবা চাচার বয়সী লাগে? আদিরের অভিব্যক্তিতে তিতিকা অজান্তেই হেসে ওঠে। তার হাসিতে আদির দমকের স্বরে বলল, খবরদার হাসবেন না। তিতিকা নিজের হাসি থামিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, হাসব না আমি। আর শুনুন, রাফসান ভাইয়ের কথা এত রেগে যাওয়ার কিছু নেই। আপনি নিজেকে কখন আয়নায় দেখেছেন? দেখলে তো আপনার এসব নিয়ে এত ভাবার কথা নয়। আপনি দেখতে কত সুন্দর, একদম সিনেমার বিদেশি নায়কের মতো। আপনার সাথে আমার বিয়ের হিসেবে হয়তো বয়সটা বেশি, কিন্তু তা তো আপনাকে দেখে বোঝার উপায় নেই। আর আপনি জানেন, আমরা যখন অফিসের ইন্টারভিউতে গিয়েছিলাম তখন কি হয়েছিল? সবগুলো মেয়ে শুধু আপনার জন্য ভুলভাল ইন্টারভিউ দিয়ে চলে এসেছে, কারণ ওরা তো আপনার মারাত্মক চেহারা দেখেই পুরো মাতাল হয়ে গিয়েছে। ইন্টারভিউ দেবে কি করে? তিতিকা বেশ অতি রঞ্জিত ভঙ্গিতে প্রচণ্ড আত্মবিশ্বাসী স্বরে একদমে কথাগুলো বলে থামল। এদিকে আদির তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কপাল কুঁচকে বলল, মস্করা করছেন? আদিরের রেহেন গম্ভীর স্বরে তিতিকা শুরুতে খানিকটা ইতস্তবোধ করলো, পরক্ষণে আবার পুরো কনফিডেন্সের সাথে বলল, মোটেও না। আমি কি আপনার সাথে মজা করতে পারি? তাহলে এটা বলুন, ওই রাফসান কেন আমাকে এসব কথা বলল? আহা, মানুষের ভুল হতেই পারে, আর তার বলারও অবশ্য কারণ আছে। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, ওর বাবা এসেছিল কিছুদিন আগে ওর সাথে দেখা করতে, অনেকটাই আপনার মতে জোয়ান তানজুস। আমরা তো ভেবেছিলাম বড় ভাইটাই হবে হয়তো, পরে শুনি এমা ওটা নাকি ওর বাবা। এমন তো আরও অনেকেই আছে, এই জন্যই হয়তো রাফসান ভাইয়ের বুঝতে ভুল হয়েছে। তিতিকে এ বলে পুনরায় থামে। সে উৎসুক দৃষ্টিতে আদিরকে আর চোখে দেখছে, কোনো কথাবার্তা বলছে না দেখে ভারী শ্বাস ফেলে আবারও কিছু বলতে উদ্বেগ হয়। তবে এরই মাঝে আদির তাকে থামিয়ে দিয়ে নীরের সুরে বলল, আর কিছু বলতে হবে না, চুপচাপ বসে থাকুন, ইদানিং বেশি কথা বলছেন আপনি। এ বলেই আদির রাস্তার দিকে ধ্যান দেয়। গাড়ি এগোনোর কোনো উপায় নেই, বড় সড়ো জ্যামে আটকে পড়েছে দুজন। এদিকে তিতিকা আদিরের কথায় মুখ বেংসিয়ে চুপটি করে বসে থাকে।
নজর তার জানালার বাহিরে রাস্তার কিনারায়। সেখানে একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে সবাইকে ফুচকা দিচ্ছে। নিমেষেই তিতিকার সকল ধ্যান জ্ঞান সেদিকে চলে যায়। কিছুক্ষণ এক নজরে সেসব দেখার পরে সে আদিরের উদ্দেশ্য বলল, শুনছেন, আপনি ফুচকা খান না? আদিরের নিষ্ক্রিয়তায় তিতিকা ভারী দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আপনি থাকুন, আমি গিয়ে খেয়ে আসছি। এই পর্যায়ে আদির মুখ ফিরিয়ে তিতিকের দিকে তাকায়। পরক্ষণে জানালা পেরিয়ে নজর পড়ে রাস্তার উপরে একজন ফুচকাওয়ালাকে ঘিরে মানুষের উপচে পড়া ভিড়। অথচ এই দুপুরে এমন দৃশ্য দেখে আদির বেশ অবাকই হলো। এদিকে তিতিকা আখপাশ না ভেবে গাড়ির দরজা খুলতে উদ্বিগ, কিন্তু কোনো মতেই খুলতে পারছে না। বিরক্ত হয়ে আদিরের উদ্দেশ্যে বলল, এটা কিভাবে খুলে? দ্রুত খুলে দিন। আদির তিতিকের কথায় পাত্তা না দিয়ে বলল, ওসব খেতে হবে না, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। আদিরের রেহিন কথায় তিতিকার মেজাজ খারাপ হলো। সবসময় কিসের এত স্বাস্থ্যবিধি? হাতে টাকা আছে, খাওয়ার জন্য আল্লাহ যথেষ্ট রুচি দিয়েছে, তাহলে তা আর কি লাগে? হায়াত মৌতের কথা বলা যায় নাকি? এই ভাবনা সে আদিরের দিকে বিরক্তি ছাউনি তাকিয়ে বলে, আপনাকে কেউ বলেছে আমার স্বাস্থ্য নিয়ে এত জ্ঞান দিতে? একটু এসব খেলে কিচ্ছু হয় না, উল্টো মন ভালো থাকে। আপনি প্লিজ দরজা খুলে দিন। আদি তিতিকের কথায় কিছুটা বিরক্ত হয়ে ভারী শ্বাস ফেলে এবং তৎক্ষণাৎ তিতিকার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। কিন্তু আচমকা আদিরকে নিজের এত সংস্পর্শে পেয়ে নিমিষেই তিতিকার হুঁশ উড়ে যায়। আবার কিঞ্চিত ডুব গিলে নিজেকে তৎক্ষণাৎ সামলে নেয়। এদিকে আদির একদম নির্বিকার তিতিকার হুঁশ ফিরতে। গাড়ি হতে বের হতে নিলে আদির আলতোভাবে তার হাত টেনে ধরে। তিতিকে পেছন ফিরে তাকাতে আদির বলল, একা যাওয়ার প্রয়োজন নেই, আমিও আসছি। এই বলেই সে তিতিকার হাত ছেড়ে দেয় এবং নিষ্প্রিয় নিজেও গাড়ি হতে বেরিয়ে পড়ে। তিতিকার পাশ ঘেঁষে আনমনে হেঁটে চলে রাস্তার ওপারে। সামনে যে আটকে রয়েছে তাতে অফিস ফিরতে আরও অনেক দেরি। আদিরের মনোযোগ এসবে থাকলেও তিতিকার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, যদিও এই অনুভূতি সম্পর্কে সে স্পষ্টভাবে অবগত নয়, কিন্তু তার বেশ ভালো লাগছে। মন পুনরায় অনেক বেশি ফুরফুরে হয়ে গিয়েছে। দুজনে মিলে ফুচকাওয়ালার কাছে যেতে যেতে ক্রমশই চারপাশের মানুষের ভিড় যেন কিছুটা কমে গেল। এতে আদির বেশ খুশি হলো। পাবলিক প্লেসে এত মানুষের ভিড় তার পছন্দ নয়। একা থাকতেই তো সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এখন এই তিতিকার জন্য তার নিত্যদিনের অভ্যাস কিছুটা পরিবর্তন এসেছে, যা হয়তো আদির নিজেও এখন অবধি টের পায়নি। এদিকে তিতিকে শুরুতেই গিয়ে ফুচকাওয়ালার উদ্দেশ্যে বলল, মামা, বেশ ঝাল দিয়ে 1 প্লেট ফুচকা বানিয়ে দিন। তিতিকার কথা মতো লোকটি নিজের কাজে লেগে পড়ল। এদিকে আদির তাকিয়ে তাকিয়ে তার কাজগুলোর ধরন লক্ষ্য করলো। খালি হাতে কিসব জিনিস মাখিয়ে নাড়াছাড়া করছে। দেখতে আদিরের চোখ মুখ কুচকে এলো। আর চোখের বিষয়টা তিতিকে খেয়াল করতে সে আদিরের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, খবরদার, খাবার নিয়ে কোনো উল্টোপাল্টা মন্তব্য করবেন না, আমার পেট খারাপ হলে আপনাকে দেখে নেব। তিতিকা রেহেন হুমকি স্বরূপ কথায় আদির বিস্মিত চোখে তার দিকে তাকায়। তিতিকা সেসবে পাত্তা না দিয়ে নির্বিকার ফুচকাওয়ালার কাছ থেকে প্লেট ভর্তি ফুচকা হাতে তুলে নেয়। যে পরিমাণে ঝাল দিয়েছে তাতে তিতিকার মন এখনই উঠতে শুরু করেছে। সে দ্রুত একটা ফুচকা হাতে নিয়ে মুখে পড়তে নিবে, এমন অবস্থায় থেমে যায়। আদিরের দিকে মুখ ফিরিয়ে ব্রু উঁচিয়ে বলে, খাবেন? আদির নিষ্প্রিয় এক ফকাত তাচ্ছিল্য করে বলল, বললামই তো আমি এসব খাই না। আদিরের রেহেন কথায় সুরে তিতিকার মেজাজ বিগড়ে যায়। দাঁতে চেপে বিষয়টা সহ্য করলে পরক্ষণে কি যেন মৃদু মুচকি হাসে। ততক্ষণে সে একটা বড়সড় ফুচকার গোলা মুখের ভেতর ফুরিয়ে দিয়েছে। টক মিষ্টি আর অত্যাধিক ঝালের সাথে তিতিকার ইচ্ছে হলো আকাশে উড়ে যেতে। জালটা বেশি হলেও সে শুয়ে নিল। ফুচকালার উদ্দেশ্যে প্রচণ্ড উচ্ছ্বাসের সহিত বলল, উফ মামা, সেরা বানিয়েছেন। তিতিকার এহেন অভিব্যক্তিতে বয়স্ক ফুচকালা খুশিতে বিস্তৃত হাসে। অন্যদিকে আদির দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল কুচকে বিষয়গুলো শুধু দেখে যায়। এরই মধ্যে আচমকা তিতিকার তার দিকে নজর ফিরিয়ে তাকায়। আরও একটা ফুচকা মুখে পুরে নিয়ে চিবুতে থাকা অবস্থাতে আওড়ায়, একবার খেয়ে দেখলে এসবের মর্ম বুঝতেন মিস্টার খারুশ। তিতিকার মুখ ভর্তি খাওয়ার তাহলে তার কথা ঠিক স্পষ্ট করে বুঝতে পারল না আদির। তবে সে তিতিকার এমন অভিব্যক্তিতে কিছুটা কড়া স্বরেই বলে, আস্তে খাও তিতি। আদিরের কথা শেষও হয় না, তার পূর্বে তিতিকা হুট করে এক আজব কাজ করে বসে।
আদির কথা বলার জন্য মুখ খোলা মাত্রই সে তার মুখের ভেতর আস্ত ফুসকা ঢুকিয়ে দেয়। নিমেষে আদি তার দিকে বিস্ময়ে ছাউনিতে তাকায়, অথচ তিতিকা তার নিজের উদ্দেশ্যে সফল হয়েছে ভেবে বিস্তৃত মুচকি হাসে, কিন্তু পরিস্থিতি নিমেষেই খারাপের দিকে চলে যায়। আচমকা এই ঘটনায় আদির ফুচকাটা গিলে ফেললেও নিমেষেই তার ফর্সা মুখ ও চোখ লাল হতে শুরু করে। এমন সিচুয়েশনে চিল্লাচিল্লি করার মতো তার ব্যক্তিত্ব নয়, কিন্তু এত জাল সে তার জন্মের পর কোনোদিন খেয়েছে কিনা সন্দেহ। এদিকে আদিরের অদ্ভুত ভাবগতিতে তিতিকার কপাল কুঁচকে যায়। সে আদিরের কাছে এসে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, কি হলো, আপনি এমন করছেন কেন? আদির জাল সহ্য করতে না পেরে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়েছিল। এদিকে তিতিকার কথা শোনা মাত্র সে তার দিকে ফিরে তাকায়, তাতে দাঁতছে প্রত্যদিক রাগের সহিত চাপা সরে তিতিকার উদ্দেশ্যে আওড়ায়, তিতি, আমি অতিরিক্ত ঝাল খেতে পারি না, কাজটা একদম ঠিক করে নি তুমি, আমার কিছু হলে তোমায় সোজা মেরে ফেলবো আমি। আদিরের এহেন কথায় তিতিকার চোখে মুখের রং উড়ে প্যাকাশে হয়ে যায়। স্ফুট সে চিন্তিত ভঙ্গিতে আওড়ে, পাকনামি করে এটা কি করলাম? চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা দেরিতে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।